রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা একটা ককেসাস করছে এবং তারা নর্থ সাউথ করিডোরের জন্য এই তিনজন হচ্ছে পার্টনার। তো এই পরাশক্তিগুলো অনেক ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক নিয়মকানুন একটু কম মেনে চলে নিজের স্বার্থ যখন সামনে চলে আসে। সৌদি আরব, ইউএই, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত এরা তাদের নিরাপত্তাটা মোটামুটি ওই আমেরিকান বলয়ের উপরে ছেড়ে দিয়েছে। ইরানে চীন ও রাশিয়ার স্বার্থ রক্ষায় চীন রাশিয়া সরাসরি কি যুদ্ধে জড়াবে? এই যুদ্ধে চীন রাশিয়ার কি কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন কিনা? সবসময় কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই, স্বার্থ উদ্ধারটা বড় কথা এবং সেটা কিভাবে করা যাবে। যেমন আপনারা জানেন যে চীনের সাথে ইরানের $400 বিলিয়ন 25 বছর মেয়াদী একটা চুক্তি হয়েছে। সেখানে সামরিক, বাণিজ্যিক অনেকগুলো বিষয় আছে। আপনার মনে আছে যে যখনই এই পরাশক্তিগুলো, এখন পরাশক্তি আমাদের তিনটা, এখন আগে ছিল দুটা, রাশিয়া তো পরে আবার দুর্বল হয়ে গেছিল, তখন শুধু আমেরিকা ছিল। এখন চীন, রাশিয়া এবং হচ্ছে আমেরিকা। তো এই পরাশক্তিগুলো অনেক ক্ষেত্রেই তারা আন্তর্জাতিক নিয়মকানুন একটু কম মেনে চলে নিজের স্বার্থ যখন সামনে চলে আসে এবং নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য তারা বিভিন্ন ধরনের বয়ান সামনে নিয়ে আসে। তো এখানে যেটা হয়েছে যে আমি এইটার আগে ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই যে ইরানের একটা দেশ যার প্রাকৃতিক সম্পদ গ্যাসের দিক দিয়ে হচ্ছে দ্বিতীয় প্রোভেন রিজার্ভ, আর তেলের দিক দিয়ে হচ্ছে চতুর্থ, আর প্রচুর লিথিয়াম ডিপোজিট পাওয়া গেছে। এখন এর সাথে আরেকটা জিনিস আছে যেটা অন্য কোনো আশেপাশের দেশগুলোতে নাই, সেটা তাদের মানব সম্পদ। আচ্ছা, তো এই তিন ধরনের সম্পদে তারা আত্মবিশ্বাসী হয়ে এবং হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে তারা দাঁড়িয়ে আছে নানা প্রতিকূলতার মধ্যে। 1953 সালে এই যে মুসাদ্দেক, উনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন ইরানের, তাকে গণ অভ্যুত্থান ঘটায়ে তাকে হত্যা করে এই শাহ বংশকে তাদের ক্ষমতায় বসায়, যারা 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে তারা আবার তাদের পতন হয়। তো এই যে 1979 সালে যে ইসলামিক রেভলিউশনের পর থেকে এই পশ্চিমা দেশগুলো সহ্য করতে পারে না ইরানকে। এবং শুধু এটাই না, মার্কিন দূতাবাসের যে সমস্ত যারা কর্মচারী ছিলেন তাদেরকে জিম্মি করে রেখেছিল ইরান, এবং ইসলামী বিপ্লব যাতে আশেপাশের দেশগুলোতে রপ্তানি না হয় সেই জন্যে ইরানকে ওই জায়গায় থামায় দেওয়ার জন্যে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ইরাকের মাধ্যমে করে। এখন এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণে যে এটাতে বুঝতে সুবিধা হবে যে এই ডেভেলপমেন্টগুলো কেন হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিলের যে 6টা দেশ, সৌদি আরব, ইউএই, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত, এরা তাদের নিরাপত্তাটা মোটামুটি ওই আমেরিকান বলয়ের উপরে ছেড়ে দিয়েছে। আজকে আমরা সেখানে দেখলাম মার্কিন ঘাঁটিতে হামলা। রাইট। এখন ওইটা আছে, কিন্তু এখন বর্তমানে যিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছেন, উনি চেষ্টা করছেন যে এই বলয় থেকে বের করার জন্য, এবং এটা প্রধানত বলা হয়েছিল তোমাদের নিরাপত্তা ইসরায়েলের উপরে, তাদের নিরাপত্তার সবকিছু তারা ইসরায়েলের উপরে আমেরিকার উপরে। আচ্ছা, এখন ইসরায়েল হচ্ছে আমেরিকার 51st স্টেট, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল স্টেট। 50টা রাজ্য তো আমেরিকার, তো ইসরায়েল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল স্টেট। এখন এই প্রেক্ষাপটে আপনার ইরান হচ্ছে ওদের চক্ষুশূল, কারণ ইরানকে তারা কন্ট্রোল করতে পারে নাই। 8 বছরের যুদ্ধে সমস্ত প্রকারের সাপোর্ট দেওয়ার পরেও ইরানকে পরাজিত করতে পারে নাই। আচ্ছা, এত স্যাংশন দেওয়ার পরেও তাদের মানব সম্পদের উন্নয়ন অব্যাহত রয়েছে। অনেকগুলো
বৈশ্বিক ইন্ডিকেটরে তার অন টপ লেভেলে, তাদের ইউনিভার্সিটিগুলো টপ মূলত লেভেলে। পশ্চিমারা কি আশা করছিল ইরানের কাছ থেকে, কি আশা, এরা আশা হচ্ছে কোন মোটামুটি আশা থেকে আসলে জি। এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল? Right. বা এই যে হঠাৎ করে, যে আমরা হঠাৎ করে না, অনেকদিন ধরে আমরা যে দেখছি যে ইরানের উপর ওই হামলা, 79 পাল্টা থেকে, হামলা 79 79 থেকে চলছে, অনেক জি। বছর ধরে চলমান, এবং এই যে একটা প্রচেষ্টা সবসময় দেখে আসছে ইরানের ওপর একটা প্রভাব বিস্তারের চেষ্টা, এটি মূলত কি আশা থেকে, পশ্চিমাদের টার্গেটটা কি ছিল, এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। টার্গেটটা হচ্ছে যে সবগুলোকে তো বসে আনা গেছে, ইরানকে তো বসে আনা যায় নাই। যুদ্ধ মানে একটা খুব বিরূপ পরিস্থিতির যুদ্ধ, সমস্ত সেনাবাহিনী ডিসব্যান্ড হয়ে গেছিল, শায়ের সেনাবাহিনী। তারপরেও 8 বছর তারা টিকে ছিল এবং তারা যুদ্ধে জয়ী হয়েছিল। আচ্ছা, আবারও এই প্রসঙ্গে আমি আসবো। ছোট একটা হ্যাঁ, কথা যোগ করি, তো তখন হচ্ছে কি, তো এই যে দুর্দমনীয় ইরানকে আয়ত্তে না নিয়ে আসাটাই তাদের জন্য একটা ব্যর্থতা হয়ে যাচ্ছিল, সুতরাং ওটা তাকে সাইজ করতে হবে। এটা হচ্ছে আমেরিকান প্রেক্ষাপট। আর পরে চীন রাশিয়ার প্রেক্ষাপটে একটুখানি বলে রাখি যে বর্তমানে ইরান তার ভৌগোলিক যে অবস্থানটা, এটা অতি গুরুত্বপূর্ণ। ওই যে তেলের যে রুটটা, এইটা 20% রুট তেল, সারা পৃথিবীর তেল যায় ওদিক দিয়ে, হরমুজ প্রণালী। জি। তো আর এদিকে আরেকটা সমীকরণ হচ্ছে অত্যন্ত বড় সমীকরণ, সেটা হচ্ছে রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা একটা ককেসাস করছে এবং তারা নর্থ সাউথ করিডোরের জন্য এই তিনজন হচ্ছে পার্টনার। বন্দর আব্বাস থেকে মাল খালাস হবে, ইরানের মধ্যে দিয়ে যাবে, ওদিকে মানে আপনার তাদের বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই পড়ছে।